ছাত্ররা ভালো আছো তো? আবার আমি তোমাদের কাছে আর একটা ভিডিও নিয়ে এসেছি। আমাদের জ্যামিতির ক্লাস চলছে, আমাদের এখনো দু একটা উপপাদ্য বাকি আছে। আজকে আমি তোমাদের একটা অন্য উপপাদ্য শেখাবো। সেটা হচ্ছে বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণের পরিমাপ এবং তার সঙ্গে বাহু সংখ্যার যে সম্পর্ক সে সংক্রান্ত কিছু জ্যামিতি। আচ্ছা, এই জ্যামিতি শেখার আগে তোমাদের জানতে হবে বহুভুজ কি জিনিস। যার সম্বন্ধে জানতে চাইছি সেটা কি জিনিস জানাটা খুব জরুরি। স্বভাবতই তোমাকে যদি আমি প্রশ্ন করি যে তোমাকে একটা জায়গা ঘিরতে হবে, কতগুলো সরল রেখা দিয়ে একটা জায়গা, কিছুটা জায়গা ঘিরে ফেলতে হবে, ক্ষেত্রফল ঘিরে ফেলতে হবে, তুমি কমপক্ষে কতগুলো সরল রেখা লাগবে? এ প্রশ্নের খুব সহজ উত্তর ছোটবেলা থেকে তোমরা দিয়ে এসেছো, 3টে সরল রেখা লাগবে, তার কমে ঘেরা যাবে না। সে থেকে আমরা জেনে এসেছি ত্রিভুজ হচ্ছে, ত্রিভুজ হবে 4টে দিয়ে হবে, 5টা দিয়ে হবে, 6টা দিয়ে হবে। এই যতগুলো সরল রেখাংশ দিয়ে আমরা এটাকে ঘিরতে পারবো, এই রেখাংশগুলোকে আমরা জ্যামিতিক চিত্রটার বাহু বলেছি। বাহু যদি 3 হয় তখন আমরা বলেছি ত্রিভুজ, 4 হলে চতুর্ভুজ, 5 হলে পঞ্চভুজ। তাহলে এই যে আমরা জ্ঞানটা শিখেছি ছোটবেলা থেকে, এর থেকে আমাদের একটা ধারণা যে বহুভুজ মানে 3 বা ততোধিক সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বহুভুজ বলে। তোমাদের মতো আমি যখন ছোট ছিলাম, ক্লাস 8-এ ছিলাম, তখন আমাকেও এই সংজ্ঞাটাই শেখানো হয়েছিল যে বহুভুজ মানে তার বাহু সংখ্যা ন্যূনতম 3টে হবে, 3 বা তার বেশি বাহু বিশিষ্ট এরকম দেওয়া হয়েছে সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে। পরবর্তীকালে কি হলো জানো? পরবর্তীকালে এই সংজ্ঞাটা পাল্টে গেল। বর্তমানে 3-এর কম বাহু বিশিষ্ট বহুভুজ হয়, সেক্ষেত্রে সেটা আর সীমাবদ্ধ হয় না, ওপেন হয়ে যায়, খোলা হয়ে যায়। ফলে এখন ম্যাথমেটিক্যালি ত্রিভুজ নয়, দ্বিভুজও সম্ভব, একভুজও সম্ভব এবং শূন্যভুজ বহুভুজও হতে পারে। তাহলে যদি তোমাকে কখনো প্রশ্ন করা হয় একটি বহুভুজের ন্যূনতম বাহু সংখ্যা কত, তাহলে তার উত্তর হবে 0। কিন্তু যদি বলা হয় এটি আবদ্ধ বহুভুজের ন্যূনতম বাহু সংখ্যা কত, তাহলে উত্তর হবে 3। এটা খেয়াল রাখবে। ফলে দ্বিভুজও কিন্তু এখন বহুভুজ। তোমরা একটু উইকিপিডিয়া বা ওটা খুঁজলে পলিগনের ডেফিনেশন পেয়ে যাবে। যেমন 2টো বাহু হলে বাইগন, একটা বাহু হলে মনোগন, কোনো বাহু না হলে জিরোগন বলা হয়ে থাকে। 3টে হলে ট্রাইগন বা ট্রায়াঙ্গেল, 4টে হলে টেট্রাগন বা কোয়াড্রিল্যাটারাল, 5টা হলে পেন্টাগন, 6টা হলে হেক্টাগন, এরকম সব আমাদের চলছে। ফলে যদি তোমাকে কখনো প্রশ্ন করা হয় একটি বহুভুজের বাহু সংখ্যা ন্যূনতম কটা, তাহলে তার উত্তর কিন্তু 3 নয়, তার উত্তর হচ্ছে 0, কারণ জিরোগণও একটা বহুভুজ। সংজ্ঞাগুলো কিন্তু পাল্টে গিয়েছে। আমরা যখন তোমাদের মতো বয়স ছিল আমাদের, তোমাদের মতো আমরা যখন 8-এ পড়েছি, তখনও কিন্তু আমরা শিখেছিলাম, আমাদের শেখানো হয়েছিল যে বহুভুজের ন্যূনতম বাহু সংখ্যা 3। পরবর্তীতে 2005 সাল নাগাদ এই সংজ্ঞাগুলো পাল্টে যায়। অনেক সংজ্ঞাই তখন পাল্টে যায়, ট্রাপিজিয়ামের সংজ্ঞা পাল্টে যায়, বহুপদ সংখ্যামালার সংজ্ঞা পাল্টে যায়, আমরা ছোটবেলায় যা শিখে এসেছিলাম তার থেকে অনেক সামন্তরিকের সংজ্ঞা পাল্টে যায়। এরকম অনেক পরিবর্তন গণিতে আনা হয়েছিল। কেন আনা হয়েছিল? কারণ বিভিন্ন গাণিতিক গণনা করতে গিয়ে এই সংজ্ঞাগুলোর যে সীমাবদ্ধতা যায়, ন্যূনতম বাহু সংখ্যা 3 হতে হবে, এটা অনেক জায়গায় প্রবলেম তৈরি করছিল। সেই প্রবলেমগুলো দূর করার জন্য তখন এর সংজ্ঞাটাকে পাল্টে দেওয়া হয়। তাহলে মনে রাখবে, যদি প্রশ্ন হয় বহুভুজের ন্যূনতম বাহু সংখ্যা কত, উত্তর আসবে 0টা।
কিন্তু যদি আবদ্ধ বলা হয় সাবদ্ধ, তাহলে হচ্ছে প্রশ্নটা খেয়াল রাখবে আবদ্ধ শব্দটা আছে কিনা। তাহলে এই হলো আমরা বহুভুজ দেখলাম। এখন আমরা যে ধর্মগুলো দেখব সেগুলো সবই হচ্ছে আবদ্ধ বহুভুজের ক্ষেত্রে, অর্থাৎ বাহু সংখ্যা ন্যূনতম মান হচ্ছে 3। আমরা আগে প্রমাণ করেছি যে ত্রিভুজের বাহু অন্তঃকোণগুলো সমষ্টি 180 ডিগ্রি। সেইটার সাহায্যে আমরা বহুভুজের বাহু সংখ্যা 3-এর বেশি যাই হোক না কেন, 4 হোক, 5 হোক, 6 হোক, 500 হোক, 600 হোক, তার অন্তঃকোণগুলো সমষ্টি বের করবে। তাহলে আসি আমাদের আজকের প্রথম উপপাদ্যে। প্রথম উপপাদ্য কি বলছে? একটি বহুভুজের বাহু সংখ্যা যদি n হয়, কোন বহুভুজের বাহু সংখ্যা যদি n হয়, তাহলে তার অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 2n-4 ইন্টু 90 ডিগ্রি। 2n-4 ইন্টু 90 ডিগ্রি। 2n-4 ইন্টু 90 ডিগ্রি, এটাকে আমরা বলি 2n-4 সমকোণ। অনেকে এটা 2 কমন নিয়ে n-2 সমকোণও লেখে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম উপপাদ্য। এখন আসা যাক এর প্রমাণে। ক্লিয়ার? দেখো, আমি উপপাদ্যটা লিখে ফেলেছি। প্রমাণ করো n সংখ্যক বাহু বিশিষ্ট n > 3 বহুভুজের অন্তঃকোণগুলির মানের সমষ্টি 2n-4। এখন দেখো, বাহু সংখ্যা n বলেছে > 3। তাহলে বাহু সংখ্যা কটা আমরা তো জানি না। n এর মান 5000 হতে পারে, 5 কোটি হতে পারে। তাহলে এই বহুভুজটা আঁকা যায় না নির্দিষ্ট হয়। তুমি যদি পঞ্চভুজ আঁকো, ষড়ভুজ আঁকো, তাহলে আঁকাটা ভুল হয়ে যাবে। কে বলেছে বাহু সংখ্যা 5? সেজন্য আমি ছবিটা একটু কিভাবে আঁকলাম দেখো। আমি শীর্ষগুলোর নাম দিচ্ছি a1, a2, a3 ... an। এরকম ... দিয়ে দেবে। তাহলে আমার এখানে প্রদত্ত কি হলো, লেখাটা খেয়াল রাখবে। ধরি a1, a2, a3 ... an। an হলো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের শীর্ষ বিন্দু। তাহলে a1, a2, an এরা কারা? n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের শীর্ষ বিন্দু। প্রামাণ্য কি? এই বহুভুজটির অন্তঃকোণ সমষ্টি মানের সমষ্টি, অন্তঃকোণ মানের সমষ্টি = 2n-4 ইন্টু 90 ডিগ্রি। এত সমকোণ। অঙ্কন কি? অঙ্কন কি? a1 এর সাথে অন্য শীর্ষগুলি সরল রেখাংশ দ্বারা যুক্ত করা হলো। a1 এর সাথে অন্য শীর্ষগুলি সরল রেখাংশ দ্বারা যুক্ত করা হলো। তাহলে a1 এর সঙ্গে a2 আর an তো জোড়াই আছে। তাহলে আমার শুধু যুক্ত হবে কত? a3, a4, a5 and ... একটা দুটো ... এরকম দিয়ে দেবে। কতগুলো আছে আমরা জানি না। ... মানে বাদ বাকিগুলো আছে। তোমার গুনতে হবে না, জানতেও হবে না, কারণ n এর মান আমরা জানি না। ... মানেই বাকিগুলো বোঝায়। প্রমাণ।
আমরা জানি কোন বহুভুজের বাহু সংখ্যা n হলে তার যে কোনো শীর্ষকে অন্য শীর্ষগুলির সাথে যুক্ত করলে n-2 খানা ত্রিভুজ উৎপন্ন হয়। ব্যাপারটা কেমন? মনে করো একটা ত্রিভুজ আছে, বাহু সংখ্যা কত? 3। তুমি এর সঙ্গে বি আর সি জুড়বে আর কি, সবকটা তো জুড়েই আছে। তাহলে কটা ত্রিভুজ হলো? একটা ত্রিভুজ পেলে। তার মানে এক মানে কি এটা n-2 করলে এক হয়ে যাচ্ছে, n-2 খানা। ধরো একটা চতুর্ভুজ আছে, এগুলো তোমাকে আঁকতে হবে না, তোমাকে বোঝানোর জন্য। এ বি সি ডি, ধরো এর সঙ্গে বি আর ডি তো জুড়েই আছে, আমি সি যদি যোগ করি তাকে n হচ্ছে 2, n হচ্ছে 4 বাহু সংখ্যা। আমি ত্রিভুজ কটা পেলাম? দুটো, n-2। এটা যদি পঞ্চভুজ হয়, দেখো 5 এ বি সি ডি ই, দেখো আমি যদি সবগুলো বিন্দু যোগ করি কটা ত্রিভুজ পেলাম? n হচ্ছে 5 আর ত্রিভুজ পেলাম 3টে, তাহলে 5-2। সেই জন্য এটা এখানে লেখা হলো। আর একটা জিনিস, আমি দেখো এখানে দাড়ি দিইনি, তার মানে এই সেন্টেন্সটা আমার শেষ হয়নি। কিছু একটা জিনিস লিখবো, কি লিখবো সেটা লেখার আগে এখানে বুঝতে হবে। তুমি দেখো n এর মান যখন 3 হলো, আমি একটা ত্রিভুজ পাচ্ছি। সেই ত্রিভুজের কোণগুলো যোগ করলেই কিন্তু আমি এই বহুভুজটার কোণের সমষ্টি পেয়ে যাচ্ছি। n এর মান যখন 4 হলো, দেখো আমি দুটো ত্রিভুজ পেয়েছি। দেখো এই ত্রিভুজের কোণগুলো কোনটা? এগুলো। আর এই ত্রিভুজটা কোণগুলো কোনটা? এগুলো। তুমি দেখো তো এই কোণগুলো 6টা কোণ যোগ করলেই আমি চতুর্ভুজটার কোণগুলো পাচ্ছি কিনা। একই রকম ভাবে পঞ্চভুজের ক্ষেত্রে দেখো এই ত্রিভুজের কোণগুলো এগুলো, এই মাঝের ত্রিভুজটার কোণগুলো এগুলো, আর এই পাশের ত্রিভুজটার কোণগুলো এগুলো। ভালো করে দেখো তো, এই যে 3 ত্রিকে 9টা কোণ পেয়েছি, এই 9টা কোণ যোগ করলে আমি পঞ্চভুজের কোণগুলো পাচ্ছি কিনা। তার মানে আসলে এই যে n-2 খানা আমি ত্রিভুজ পাচ্ছি, তাদের অন্তঃকোণ সমষ্টি ইজুকাল টু বহুভুজটার অন্তঃকোণ সমষ্টি। তাহলে যে n-2টা আমি ত্রিভুজ পাচ্ছি, n-2টা ত্রিভুজের যে প্রত্যেকটা ত্রিভুজের 3টে করে কোণ, সে 3টে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এতগুলো ত্রিভুজের যত অন্তঃকোণ সমষ্টি হবে, সেটাই হবে বহুভুজটার অন্তঃকোণগুলির সমষ্টি। সেটাই আমি তোমাকে না বুঝিয়ে লিখতে পারছিলাম না বলে আমি এখানে লেখা থামাইনি, আমি এখানে দাড়ি টানিনি। তাহলে এবার আমি লেখাটা কমপ্লিট করব। তোমাকে কিন্তু এরকম ছবি আঁকতে হবে না, তোমাকে বোঝানোর জন্য। n খানা ত্রিভুজ উৎপন্ন হয় যাদের অন্তঃকোণগুলির মানের সমষ্টি ইজুকাল টু বহুভুজটির অন্তঃকোণগুলির মানের সমষ্টি। খুব সহজ, কিন্তু লেখা হলো। আমরা জানি একটি ত্রিভুজের অন্তঃকোণের গুলির মান সমষ্টি 2 সমকোণ। আমরা জানি 2 সমকোণ।
তাহলে একটি ত্রিভুজের যদি দুই সমকোণ হয় তাহলে সুতরাং n-2টি ত্রিভুজের অন্তঃকোণগুলির মান সমষ্টি কত হবে? n-2 ইন্টু 2 সমকোণ। দেখো এটা নাথিং বাট 2n-4 ইন্টু সমকোণ। প্রমাণ শেষ। প্রমাণ শেষ হয়ে গেল। আর কিছু নেই, কিন্তু এইটুকুনি লিখলেই হয়ে যাবে। জ্যামিতিটা দেখতে যতটা, ছবিটা দেখতে যত গন্ডগোল মনে হচ্ছিল, ছবিটা একটু গন্ডগোলের আর এই জায়গায় লেখাটা একটু গন্ডগোলের। প্রমাণটা কিন্তু খুব সোজা। এইটুকুনি লিখবো, এইটা লিখবো, লিখে দেবো। আর কোন রকম কিছু অঙ্ক ইয়েটি নেই, গন্ডগোল নেই। ভালো করে দেখো, ভালো করে একবার দুবার দেখবে, নিজেরা লেখা প্র্যাকটিস করবে। দেখো একটা বহুভুজের অন্তঃকোণগুলোর মান কত হবে সেটা তার বাহু সংখ্যার উপর নির্ভর করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তার বাহুগুলোকে যদি একই ক্রমে বর্ধিত করো তাহলে যে বহিঃকোণগুলো উৎপন্ন হবে তাদের সমষ্টি কিন্তু বাহু সংখ্যার উপর নির্ভর করে না। সেটা যে কোনো বহুভুজের ক্ষেত্রে 360 ডিগ্রি। একটা মজার ধর্ম। চতুর্ভুজেরও 360 ডিগ্রি, পঞ্চভুজেরও 360 ডিগ্রি, 100 ভুজেরও 360 ডিগ্রি, ইভেন মা দুর্গার মানে দশভুজেরও 360 ডিগ্রি। এখানে একটা শব্দ আছে একই ক্রমে বর্ধিত করা। মানে কিরকম? ধরো ভালো করে বুঝে নাও, এটা একটা পঞ্চভুজ আছে, বহুভুজ ধরছি আমরা, সিডি। আচ্ছা, আমি এবি বাহুকে তো দুদিকে বাড়াতে পারি, আমি বিসি বাহুকে তো দুদিকে বাড়াতে পারি, সিডি বাহুকে আমি দুদিকে বাড়াতে পারি, ইডি বাহুকে আমি দুদিকে বাড়াতে পারি, এবং এই বাহুকে আমি দুদিকে বাড়াতে পারি। বলছে না, এভাবে বাড়ানো চলবে না, হয় ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ একদিকে বাড়াতে হবে। ধরো আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ বাড়াই, আমি এবি কে এই দিকে বাড়িয়ে দিলাম, এবিটা এই দিকে বাড়লাম, এ থেকে বি এর দিকে, বিসিটা বি থেকে সি এর দিকে, সিডিটা সি থেকে ডি এর দিকে, ডিটা ডি থেকে ই এর দিকে, আর ইটা ই থেকে এর দিকে। দেখো সবগুলো একই ক্রমে হয়ে গেছে, এটা কেরম চক্রের মতো তৈরি হয়ে গেল। এরম ভাবে বাড়াতে পারো। তার মানে এটা হচ্ছে, দেখো দেখলে মনে হচ্ছে না এটা অ্যান্টি ক্লকওয়াইজ চক্র। এরম ভাবে না বাড়িয়ে তুমি যদি চাইতে তুমি এগুলোকে এরম ভাবে বাড়াতে পারতে, এবিটা এদিকে, এইটা এদিকে, এইটা এদিকে, এইটা এদিকে, এইটা এইদিকে, দেখো এটা ক্লকওয়াইজ হলো। তাহলে তুমি যেটা বাড়াচ্ছ সেটা ক্লকওয়াইজ বাড়তে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ বাড়তে পারে। কিন্তু এরকম কখনো হবে না যে এটা এদিকে বেড়েছে, এইটাকে আমি এদিকে বাড়িয়ে দিলাম, যে কিছুগুলো ক্লকওয়াইজ দিকে, কিছু অ্যান্টি ক্লকওয়াইজ, এরকম হবে না। সবগুলোকে একই দিকে বাড়াতে হবে। যদি তুমি এরম ভাবে বাড়াও তাহলে এটা হচ্ছে বহিঃকোণ তৈরি হলো। দেখো পঞ্চভুজে 5টা বহিঃকোণ। যদি এরম ভাবে বাড়াও তাহলে বহিঃকোণ কটা তৈরি হলো? এরকম। এবং এই বহিঃকোণগুলোর যোগফল সবসময় 360 ডিগ্রি হয়, যে কোনো একই। তাহলে একই ক্রমে বর্ধিত করা মানে বোঝা গেল। নিজে এরকম খাতা এঁকে বাড়াবে, বাড়িয়ে বাড়িয়ে দেখবে একই ক্রম হচ্ছে না, তাহলে বুঝতে পারবে। তাহলে এগুলোর যোগফল সবসময় 360 ডিগ্রি হয়ে থাকে। প্রশ্ন হচ্ছে কেন? প্রশ্ন হচ্ছে কেন? দেখো এটা পঞ্চভুজ, তাহলে 5টা বহিঃকোণ আছে, 5টা অন্তঃকোণ আছে। ধর এই বহিঃকোণটা এক্স, তার করসপন্ডিং অন্তঃকোণটা হচ্ছে ক্যাপিটাল এক্স। এটা ওয়াই, এইটা ক্যাপিটাল ওয়াই। এইটা জেড, জেড, এইটা ক্যাপিটাল জেড। ধরো এইটার স্মল টি, এইটা ক্যাপিটাল। এটা ধরো স্মল ইউ, এটা ক্যাপিটাল। এবার দেখো তো স্মল এক্স প্লাস ক্যাপিটাল এক্স কত? 180 ডিগ্রি না? স্মল ওয়াই প্লাস ক্যাপিটাল ওয়াই কত? 180 ডিগ্রি না? স্মল জেড, জেড প্লাস ক্যাপিটাল জেড কত? 180 ডিগ্রি।
দেখো স্মল টি প্লাস ক্যাপিটাল টি কত 180 ডিগ্রি, স্মল ইউ প্লাস ক্যাপিটাল ইউ কত 180 ডিগ্রি। এবার ভাবো এই সব কটা যদি আমরা যোগ করি, আমি ডান দিকে পাচ্ছি 180 ডিগ্রি ইন্টু 5, 5টা বাহু আছে, তাহলে এন সংখ্যক বাহু হলে কত পাবে 180 গুণ এন। এখানে কি পাচ্ছ স্মল এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টি প্লাস ইউ, এইটা পেলাম। প্লাস কি পাচ্ছ ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই প্লাস প্লাস ক্যাপিটাল জেড প্লাস ক্যাপিটাল টি প্লাস ক্যাপিটাল ইজ ইকুয়াল টু এইটা। এবার ভাবো এইটার মান তুমি জানো, এটা হচ্ছে অন্তঃকোণ সমষ্টি। তাহলে এই অন্তঃকোণ সমষ্টির মান তুমি জানো, এটা কত 2 ইন্টু 2n মানে 10, n এর মান যেহেতু 5, তার মানে এটা কত 2n মাইনাস 4 সমকোণ। আর এইটা কত হয়ে যাবে বাহু সংখ্যা যদি n হয়, তাহলে এটা হচ্ছে 2 সমকোণ, তার মানে এটা 2n সমকোণ। 2 সমকোণ করে n বার পেয়েছি, প্রত্যেকটা এটা 2 সমকোণ 2 সমকোণ 2 সমকোণ 2 সমকোণ, তাহলে n খাড়া মানে 2n সমকোণ। তাহলে অন্তঃকোণ সমষ্টি কত হলো, এইটা থেকে এটা বাদ দাও, তাহলে 2n থেকে 2n মাইনাস 4 বাদ দাও, মাইনাস প্লাস কেটে গেল, দেখো 4 সমকোণ এসে গেল, মানে 360 ডিগ্রি। n এর উপর নির্ভরই করছে, nটা কেটে যাচ্ছে। এই হচ্ছে যুক্তিটা। এবার এটাকে আমরা কিভাবে লিখব, এবার আমরা দেখি এটাকে আমরা কিভাবে লিখব। দেখো এর ছবিটাও যেহেতু n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ বলেছি, সেজন্য আমরা n সংখ্যক বাহু বিশিষ্ট a1 a2 a3 a4 ডট 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 an, এবং প্রত্যেকটাকে দেখো একই ক্রমে আমি বাড়িয়েছি। এইটাকে আমি b1, এটা b2, এটা b3, এটা b4, এটা bn পর্যন্ত বাড়িয়েছি। তাহলে এখানে আমরা প্রদত্ত লিখছি a1 a2 ডট 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 an বহুভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করায় যে বহুভুজগুলো বহিঃকোণগুলো তৈরি হলো। প্রথম বহিঃকোণটা দেখো b1 a1 a2, b1 a1 a2, পরেরটা দেখো b2 a2 a3। একটা মজার জিনিস দেখো b1 a1 b2 a2 আর 1, তাহলে পরেরটা কত হবে লেখার দরকার নেই, দুটো লিখলেই হবে। পরেরটা কি হবে b3 a3 a4 ডট 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 ডট, লাস্ট কোণ হচ্ছে এইটা, অর্থাৎ bn an করে a1 লাস্টেরটা বহিঃকোণ। লাস্টেরটা কিন্তু খেয়াল করো, এটা কিন্তু 3 এর পর 4 2 এর পর 3, কিন্তু n এর পর n+1 হবে না, লাস্টেরটা n এর পর আবার a1 এসে যাবে। বহিঃকোণ উৎপন্ন হল। প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে এই বহিঃকোণগুলির মানের সমষ্টি 4 সমকোণ। এটা আমাকে প্রমাণ করতে হবে, আর কোনো অঙ্কন কিছু এখানে নেই, প্রমাণ। আমরা এই যে অন্তঃকোণগুলোকে, অন্তঃকোণগুলোর নাম শীর্ষ কোণের নাম, শীর্ষবিন্দুর নাম দিয়ে বলবো। মনে করি বহুভুজটির an বা a কে শীর্ষ বিন্দুতে অবস্থিত অন্তঃকোণ
কোণের মান a কে ডিগ্রি। তুমি বলে এরকম অদ্ভুত অদ্ভুত লেখা একটু মনে রাখবে এগুলো। a কে, যেখানে k ইজ ইকুয়াল টু k এর মান কত 1 2 ডট 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 n, এভাবে লিখতে হয়। তা k এর মান যদি 1 বসাও তুমি কি পাবে, a1 বিন্দুতে যে অন্তঃকোণ আছে তাহলে এটা a1 ডিগ্রি। k এর মান যদি 2 বসাও a2 বিন্দুতে যে অন্তঃকোণ আছে সেটা হলো a2 ডিগ্রি, ডট 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 ডট। এবং এবং a কে শীর্ষে উৎপন্ন বহিক কোণ a কে, ধরো a1 এ যে বহিক কোণটা হচ্ছে, বহিক কোণের মান হচ্ছে bk ডিগ্রি, bk ডিগ্রি। আর k এর মান যেহেতু 1 থেকে n লিখেছে যে আরেকবার লেখার দরকার নেই। তার মানে এটা a1, এটা হচ্ছে b1, এটা a2, এটা হচ্ছে b2 ডিগ্রি, এটা a3, এটা এই কোণটার মান হচ্ছে b3 ডিগ্রি। তাহলে এইটা হয়ে গেল an ডিগ্রি, এইটা হয়ে গেল bn ডিগ্রি। সুতরাং a1 ডিগ্রি প্লাস b1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। a1 ডিগ্রি প্লাস b1 ডিগ্রি কত 2 সমকোণ। a2 ডিগ্রি প্লাস b2 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 সমকোণ, ডট 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 2-3টে ডট দেবে। an ডিগ্রি প্লাস bn ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। তাহলে যোগ করে পাই কি পাই, a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস an ডিগ্রি প্লাস b1 প্লাস b2 প্লাস ডট 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 bn প্লাস ডিগ্রি ইজ ইকুয়াল টু 2n সমকোণ, ইজ ইকুয়াল টু 2n সমকোণ। এর মধ্যে এইটার মান কত হচ্ছে 2n মাইনাস 4 সমকোণ প্লাস b1 প্লাস b2 প্লাস প্লাস bn ইজ ইকুয়াল টু এত ডিগ্রি ইজ ইকুয়াল টু 2n সমকোণ। তাহলে এখান থেকে আমরা সরাসরি পেয়ে যাব b1 প্লাস b2 প্লাস b3। একটু মুছে নিলাম, নিয়ে লিখতে হবে, জায়গা নেই বলে মুছে নিলাম। তাই তোমরা এরকম ভিডিওটা দেখে লিখে দেবে। আর এখানে ব্র্যাকেটে কি লিখবে, ব্র্যাকেটে কি লিখবে, বহুভুজের অন্তঃকোণ সমষ্টি 2n মাইনাস n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজে কি লিখবে, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণ সমষ্টি 2n মাইনাস 4 সমকোণ। এটা লিখতে হবে, কিন্তু এখানে ডট 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 ডট, আবারও বলছি লিখতে হবে, যেটা বললাম সেটা লিখতে হবে। আমি ডট 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 দিয়েছি বলে তুমিও পরীক্ষায় ডট 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 দিয়ে গিয়ে বলবে যে দেবাংশু স্যার তো করেছি, আমিও ডট 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 দেবো। আমরাও খাতায় এরকম একটা ডট 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 দেবো, অনেকক্ষণ ধরে দেবো, দিতে 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 এটা ভরাট হয়ে যাবে, ফলে ওরকম পড়বে না। আর b1 প্লাস b2 প্লাস ডট 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 প্লাস bn ডিগ্রি is equal to 2n minus 2n plus 4 is equal to 4 সমকোণ। প্রমাণ শেষ, প্রমাণিত 4 সমকোণ প্রমাণ হয়ে গেল। মজার জিনিস দেখো, বহুভুজটার বাহু সংখ্যা যতই হোক না কেন, 5 হোক বা 500 হোক, 2 হোক 3 হোক বা 300 হোক, তার অন্তঃকোণ সমষ্টির মান পাল্টে যাবে। যত বাহু সংখ্যা বাড়বে অন্তঃকোণ সমষ্টির মান বেড়ে যাবে, মান সমষ্টি বেড়ে যাবে, কিন্তু বহিক কোণটা কখনো পাল্টায় না। বহিক কোণ সমষ্টি সবসময় 360 ডিগ্রি থাকে। তাহলে এই দুটো উপপাদ্য আজকে পড়ানো হলো, ভালো করে উপপাদ্য দুটো বুঝবে। আমাদের পরের উপপাদ্যতে এই সংক্রান্ত আমরা আরো কিছু ধারণা শিখব। আগে তোমরা উপপাদ্য দুটো ভালো করে লেখা প্র্যাকটিস করো, বারবার করে এগুলো লেখা প্র্যাকটিস করবে, ঠিক আছে?
তাহলে আজকে এই পর্যন্ত রইল, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে।